তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিওতে। আমাদের আজকের ভিডিও হচ্ছে এবছরের মোস্ট অ্যাওয়েটেড মুভি পুষ্পা দ্য রুল। তো আমি নিজেই অনেক এক্সাইটেড ছিলাম এই মুভিটা নিয়ে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো মুভি শুরু হয় আর আমাদেরকে দেখানো হয় জাপানের একটি শিপইয়ার্ড, যেখানে ক্রেনের সাহায্যে বড় বড় কন্টেইনারগুলোকে ওঠানো এবং নামানো হচ্ছিল। তো সেই মুহূর্তে একটা অঘটন ঘটে। একজন ক্রেনের ড্রাইভারের ভুলের কারণে একটি কন্টেইনার অনেক উপর থেকে পড়ে যায় এবং সেই কন্টেইনার থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণ লাল চন্দন কাঠ। তো এটা দেখে সবাই তো অবাক। তো এখন আমরা দেখি অনেকগুলো গাড়ি করে কিছু গ্যাংস্টার সেখানে আসে এবং তখন তারা জাপানি ভাষায় কিছু বলে। তখন আমরা দেখি যে একজন লোকে পা উল্টো করে বেঁধে উপরে ঝুলিয়ে রাখা হয়। তারা অনেক জিজ্ঞেস করে, তুই কে, কোথা থেকে এসেছিস, এই কন্টেনারের মধ্যে তুই কি করে এলি? সে কোনো জবাব না দিলে তারা এক ইন্ডিয়ান শেফকে সেখানে ডাকে তার সাথে কথা বলার জন্য, কিন্তু তবুও সে কিছুই বলে না। তখন তার পকেট থেকে একটা অর্ধেক ছেঁড়া নোট নিচে পড়ে যায়। এতক্ষণ কন্টেইনার উল্টো হয়ে থাকার কারণে তাতে কি লেখা ছিল তা বোঝা যাচ্ছিল না। একজন লোক কন্টেইনারের কাছে আসলেই সে সেই নোটের দিকে তাকালে পানিতে কন্টেইনারের লেখাটা সোজাভাবে দেখলে সে জোরে জোরে বলে ওঠে যে এটা আর কেউ নয়, সে আল্লু অর্জুন মানে পুষ্পারাজ। তখন ওখানে থাকা জাপানি বস পুষ্পার উপরে হামলা করতে বললে আমরা দেখি সেখানে তুমুল একটা ফাইট শুরু হয়। যেহেতু সে একা এসেছিল তাই সেই ভারতীয় শেফ তাকে জিজ্ঞেস করে, এরা অনেক বড় মাফিয়া, এখানে তার একা আসা উচিত হয়নি। তখন পুষ্পা বলে যে আমার হকের টাকা যেখানেই থাকুক না কেন সেটা আমি উসুল করবই। তখন আমরা বুঝতে পারি যে এরা পুষ্পার থেকে মাল নিয়েছে ঠিকই, কিন্তু টাকা দেয়নি। তো অনেকক্ষণ ফাইট চলার পর তখন সেখানে আরো একজন বস আসে এবং পুষ্পার উপর গুলি করতে থাকে। তখন একটা গুলি এসে তার বুকে লাগে। তখন সে পানিতে পড়ে যায়। তখন সে তার ছোটবেলার কিছু স্মৃতি মনে করতে থাকে যে সে ছোটবেলায় পানিতে ডুবে যাচ্ছিল। এরপর আমরা দেখি যে পুষ্পা একটা ভয়ানক স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়েছে। আমরা বুঝতে পারি যে এতক্ষণ যা কিছু হয়েছে তা পুরোটাই তার স্বপ্ন ছিল। তো সিন শিফট হয় আর আমরা দেখি একদল দিনমজুর ভোরবেলায় কাজের জন্য বসেছিল। তখন কিছু ট্রাক এসে তাদের সবাইকে এক জঙ্গলের ভেতরে নিয়ে যায়। তখন আমরা দেখি যে এরা আসলে পুষ্পার লোক। তারা জঙ্গলে লাল চন্দন গাছ কাটার কাজ করে। কাজ শেষ করে যখন সবাই নিজেদের মজুরি নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়েছিল তখন একটা লোক বন্দুক বের করে সবাইকে সারেন্ডার করতে বলে। তখন আমরা দেখি যে দিন মজুরের বেশ ধরে আসা লোক সে আর কেউ ছিল না, সে হচ্ছে পুষ্পার সবচেয়ে বড় দুশ্মন ইন্সপেক্টর শেখাওয়াত। পুলিশ সবাইকে ঘিরে ফেললে সেখান থেকে 30 জনকে গ্রেফতার করতে সক্ষম হয় আর বাকি সবাই সেখান থেকে পালিয়ে যায়। তো সিন শিফট হয় এক বিয়ে বাড়িতে। সেখানে কনে পক্ষ বরের জন্য অপেক্ষা করছে। তখন মেয়ের বাবা মেয়েকে বলে, এভাবে বসে থাকলে তুই লগ্নভ্রষ্টা হবি। মেয়ে বলে সে ঠিক এসে পড়বে। তখন মেয়ের বাবা বলে যে তুই কি পাগল, তুই কি ভেবেছিস পুষ্পা একজন সাধারণ দিনমজুরকে ছাড়াতে জেলে যাবে? আমরা বুঝতে পারি যে যাদেরকে পুলিশ গ্রেফতার করেছে তাদের মধ্যে একজন হলো সেই বিয়ের পাত্র। তো যথারীতি লোকজন নিয়ে পুষ্পা থানায় গিয়ে হাজির হয় এবং বলে যার আজ বিয়ে তার নাম কি? তখন তার লোকেরা বলে যে ওর নাম শ্রীনিবাস। তো পুষ্পা বলে যে আমাদের এখানে আর কোনো শ্রীনিবাস আছে? তখন দুজন এগিয়ে আসলে পুষ্পা বলে যে ওকে ভেতরে দিয়ে আসল শ্রীনিবাসকে ছেড়ে দিতে। তখন পুলিশ বলে এখন আইন অনেক শক্ত, আমি এরকমটা করতে পারবো। তখন পুষ্পা বলে যে এখানে অন্য কোনো আইন চলে না, এখানে চলে শুধু পুষ্পার আইন। এই বলে সে বিয়ের পাত্রকে বের করে নিয়ে চলে যাবে। তখন দেখে তার শরীরে মারের দাগ। তখন সে সবার বডি চেক করতে থাকে, দেখে সবাইকে বেধড়কভাবে মারা হয়েছে। এটা দেখে সে বলে যে আমি মাত্র একজনকে নিতে এসেছিলাম, ওদের গায়ে হাত দেয়া মানে পুষ্পার গায়ে হাত দেয়া, তাই এখন আমি সবাইকে নিয়ে যাব। এবং সে তাই করে। শেখাওয়াত থানায় আসলে দেখে যে সেখানে একজন কনস্টেবল ছাড়া আর কেউ নেই। তখন সে বলে পুষ্পা এসে সবাইকে ছাড়িয়ে নিয়ে গেছে। শেখাওয়াত বলে যে আসামি না হয় নিয়ে গেছে, কিন্তু পুলিশরা সব কোথায়? কনস্টেবল বলে যে পুষ্পা সবার বেতন হিসাব করে, যতদিন চাকরি বাকি আছে সব কিছু হিসাব করে সবাইকে বস্তাভর্তি টাকা দিয়ে বিদায় করে দিয়েছে। এই হিসেবে কেউ পেয়েছে 20 লাখ, কেউ 30 লাখ, কেউ 50-60 লাখ পর্যন্ত। এত টাকা পেয়ে সবাই চলে গেছে। এটা শুনে শেখাওয়াত তো অবাক, এত কষ্ট করে এদেরকে ধরলাম, আরও এক মুহূর্তে সবাইকে ছাড়িয়ে নিয়ে গেল। এরপর বিয়ের আসর থেকে একটা গান শুরু হয়। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখি যে পুষ্পা আজকে এই রাজ্যের সিএম এর সাথে দেখা করবে আর এজন্য সে ফিটফাট হয়ে বের হচ্ছে। তার স্ত্রী শ্রীবাল্লি বের হওয়ার সময় বলে যে সিএম এর সাথে দেখা হলে একটা ছবি তুলে নিয়ে এসো, আমি ড্রয়িং রুমে ফটো টাঙিয়ে রাখবো।
তখন সে বলে একটা ছবি তো নিয়ে আসবো। মাঝখানে পুষ্পার সাথে সিদ্ধাপ্পার কথা হয়। সে বলে আমি শেখাওয়াতে ট্রান্সফারের জন্য সিএম এর সাথে কথা বলবো। তখন পুষ্পা বলে এটার কথা চিন্তাও করো না, তাহলে শেখাওয়াত মনে করবে আমি ওকে ভয় পেয়ে ট্রান্সফার করিয়েছি। এরপর সিএম এর রুমে গেলে পুষ্পা তাকে অনেক উপহার দেয় এবং চাদর পরিয়ে ছবি তোলার আবদার করে। তখন সিএম এমন ব্যবহার করে পুষ্পার সাথে, সে পুষ্পাকে চোরা কারবারি, গুন্ডা, মাওয়ালি বলে অপমান করতে থাকে আর বলে এর মতো গুন্ডার সাথে ছবি তুলে আমি আমার ইমেজ খারাপ করতে পারবো না। এটা শোনার পর পুষ্পার রাগ কোথায় যেতে পারে সেটা সিদ্ধাপ্পা জানে। সে ভয় পেয়ে যায় এবং পুষ্পা বাইরে এসে বসে থাকে। তখন সিদ্ধাপ্পা বাইরে এসে দেখে পুষ্পা একদম ঠান্ডা মেজাজে বসে আছে। তখন সে কিছুটা শান্ত হয় এবং পুষ্পার কাছে আসে এবং বলে যে ছবি তোলার জন্য সিএম মানা করেছে, এটা নিয়ে ভাবছিস তো? সে বলে যে আমার মতো চোরাকারবারির সাথে ছবি তুলতে যে কেউ মানা করে দেবে, তুমি সিএম হলে তুমিও ছবি তুলবে না। সিদ্ধাপ্পা বলে যে কেন, আমি অবশ্যই তুলব। পুষ্পা বলে যে তাহলে তুমি সিএম হয়ে যাও। এটা শোনার পর সিদ্ধাপ্পার সাথে সাথে আমারও শখ লাগে। সে বলে সিএম হওয়া কি বাচ্চাদের খেলা নাকি? পুষ্পা বলে যে কত টাকা খরচ করা লাগবে? সিদ্ধাপ্পা বলে যে কম করে হলে 100 কোটি টাকা লাগবে। পুষ্পা বলে যে 500 কোটি দেব, তুমি দিল্লি গিয়ে কথা বলো, বাকিটা আমি দেখব। তারপর সে ওই চাদরটা সিদ্ধাপ্পাকে পরিয়ে দিয়ে ছবি তোলে। ফটোগ্রাফারকে বলে যে ছবিটা বাঁধিয়ে রাখতে। সিদ্ধাপ্পা শপথের দিন সে ছবিটা তার কাছ থেকে নিয়ে নেবে এবং তাকে একটি সোনার চেইনও উপহার দিয়ে দেয়। তো এর পরের সিনে আমরা দেখি সিদ্ধাপ্পা দিল্লিতে প্রতাপ রেড্ডির সঙ্গে দেখা করতে যায় এবং সেখানে গিয়ে তাকে বলে যে আমি সিএম এর আসনটা চাই। তখন প্রতাপ রেড্ডি বলে যে আমি তোমাকে অনেক দিন ধরে চিনি, এই কথাটা তোমার না, তোমার পেছনে নিশ্চয়ই কারো হাত আছে, তুমি বলো সেই লোকটি কে। আর ওদিকে পুষ্পা অনেক দামি একটি সোফা যার মধ্যে 5 কোটি টাকা রয়েছে, সেই টাকাটা নিয়ে চলে যায় প্রতাপ রেড্ডির ছোট ভাই বিরজা রেড্ডির কাছে। তখন বিরজা রেড্ডি প্রতাপ রেড্ডিকে ফোন দিয়ে বলে যে একজন সাহেবের মতো লোক এসেছে 5 কোটি টাকা নিয়ে, তার সাথে কি করতে হবে বলো। তারপর পুষ্পার কাছে ফোন দেওয়া হয়। সে প্রতাপ রেড্ডিকে বলে যে মার্কেটে সবাই আমাকে লাল চন্দন পুষ্পা বলেই চেনে। আর এই কথা শোনার পর প্রতাপ রেড্ডি বলে সেই পুষ্পা যে কিনা কন্ডা রেড্ডির 4 টাকার পার্টনার ছিল। তখন পুষ্পা প্রতাপ রেড্ডির জবাবে বলে যে তাহলে আমিও সেই প্রতাপ রেড্ডির সাথে কথা বলছি যে কিনা কয়লার খনিতে ট্রাক গোনার কাজ করতো। এই কথা শুনে প্রতাপ রেড্ডি লজ্জা পেয়ে যায়। তো তারপর প্রতাপ রেড্ডি জিজ্ঞেস করে যে 5 কোটি টাকা কিসের জন্য পাঠিয়েছো? তখন সে বলে যে এই 5 কোটি টাকা তোমার জন্য না, এই 5 কোটি তোমার ভাইয়ের জন্য, আর সেটা হচ্ছে তোমাকে ফোন দেওয়ার ফিস। আর তোমার জন্য আলাদা আর একটা নরম সোফা পাঠানো হচ্ছে, সেটা একটু চেক করে দেখো। তারপর তার পুষ্পার লোকজন গিয়ে সেই সোফাটা নিয়ে তার রুমে নিয়ে যায় এবং তারা বলে যে এই সোফার মধ্যে 25 কোটি টাকা আছে। তারপর পুষ্পা প্রতাপ রেড্ডিকে বলে সিদ্ধাপ্পাকে সিএম বানানোর জন্য। তো প্রতাপ রেড্ডি বলে যে যদি না বানাই তাহলে কি হবে, তোমার কথা মতো তো সব চলবে না। তখন পুষ্পা বলে যে যদি আমার কথা মতো কাজ না হয় তাহলে আমার কাছে এরকম আরও অনেক সোফা আছে, মানে হচ্ছে সে বোঝাতে চাচ্ছে যে তার কাছে এরকম আরও অনেক টাকা আছে। এরপর সিন শিফট হয় মালদ্বীপে। সেখানে আমরা দেখি একজন বড় স্মাগলারের সঙ্গে পুষ্পা একটা বড় ডিল ফাইনাল করতে যাচ্ছে। সেখানে সে একটি ছোট পিক আপ গাড়ি নিয়ে যায়। এটা দেখে সে স্মাগলার মনে করে যে এর সাথে কি ডিল করব, এ যে গাড়ি নিয়ে এসেছে এতে তো আমার বাড়ির কুকুরও চলে না। তখন ওই লোক বলে যে আমি কোনো ছোটো মোটো ধান্দা করি না, 100-200 টন মাল যে কোনো সময় ইন্ডিয়াতে বললে যে কেউ আমার জন্য পাঠিয়ে দেবে। তখন পুষ্পা বলে যে 100 টন না, তুমি 10 টন কারো কাছে চেয়ে দেখো তারা কি বলে। তখন সে বলে যে তুই কি মনে করেছিস আমি 10 টন মাল চাইলে কেউ আমাকে এখন দিতে পারবে না? প্রথমে সে মুরুগানকে ফোন দেয়। মুরুগানকে ফোন দিয়ে বলে আমার আর্জেন্টলি 10 টন মাল লাগবে। তখন মুরুগান ফোন রেখে দিয়ে বলে যে ঠিক আছে আমি দেখছি, আপনি একটু ওয়েট করুন। এবং বলার পরে সাথে সাথে মুরুগান পুষ্পাকে ফোন দিয়ে বলে যে আমার আর্জেন্টলি 10 টন মালের প্রয়োজন। তো এরপর সে সিন্ডিকেটের আরও মেম্বারদেরকে এভাবে ফোন করে বলতে থাকে যে আমার আর্জেন্টলি 10 টন মাল লাগবে। তো সবাই ঘুরে ফিরে সে পুষ্পার কাছেই ফোন দিয়ে বলছে যে আমাদের এই মুহূর্তে আর্জেন্টলি 10 টন মালের প্রয়োজন। তখন পুষ্পা বলে যে ঠিক আছে আমি একটা মিটিংয়ে আছি, আমি পরে দেখছি। তো এরপরেই সেই লোকটি বোঝা যায় যে পুষ্পা আসলে কত বড় খেলোয়াড়। তো তারপরে পুষ্পা বলে যে তাহলে বিজনেসের কথায় আসা যাক। তখন
সেই লোকটি বলে যে মাল কতটুকু। তখন পুষ্পা বলে যে 2000 টন। তখন বলে যে কত করে রাখবে। তখন পুষ্পা বলে যে 1 টন 2.5 কোটি টাকা। তখন সে বলে যে পুষ্পা আমার সাথে কি মজা করছো? তখন পুষ্পা বলে যে না, পুষ্পা ধান্দাতে কখনো মজা করে না। তো এটা বলার পরে সে বোঝা যায় যে না, ঠিক আছে, পুষ্পার সাথে ব্যবসা করা যায়। তারপরে বলা হয় যে 2000 টন 5000 কোটি টাকা। তো 5000 কোটি টাকা বলার পর সেই লোকটি বলে যে ঠিক আছে, 5000 কোটি টাকা তাহলে ফিক্সড। তো পুষ্পা বলে যে 5000 নয়, 4900 কোটি টাকা। তখন সে বলে যে 5000 কোটির জায়গায় তুমি 100 কোটি টাকা কম বলছো কেন, মাল কি পুরো নেই? তখন পুষ্পা ওই 100 কোটি টাকার বদলে সে যেই হেলিকপ্টারটিতে চড়ে এসেছিল সেই হেলিকপ্টারটি 100 কোটি টাকা দিয়ে কিনে নেয় আর সেখান থেকে চলে আসে। তো এর পরের সিনে আমরা দেখি যে সিন্ডিকেট মেম্বারদেরকে নিয়ে পুষ্পা একটি মিটিং ডাকে এবং সেই মিটিংয়ে বলা হয় যে কে কত টন মাল দিতে পারবে। তখন বিচ্ছা রেড্ডি বলে যে সবার কাছ থেকে তুমি 100 টন করে মাল নিচ্ছ, আমার কাছ থেকে 50 টন। এরকম ভেদভাব করার কারণটা কি? সবাই 100 টন দিলে আমিও 100 টন দেবো। তখন সিন্ডিকেটের বাকি মেম্বাররা বলে যে ওইটা মঙ্গল শ্রীনুর এলাকা, সেখানে মাল জোগানো তো মুশকিল না, কিন্তু মাল বের করা অনেক কঠিন। তখন বিচ্ছা রেড্ডি বলে যে যত কঠিনই হোক আমি মাল দেবো। তখন পুষ্পা রাজি হয়, সবাইকে বলে যে ও যেহেতু বলছে জানতে পারবে তাহলে ও নিয়ে আসুক, সমস্যা নেই। এরপর সিন্ডিকেটের সকল মেম্বাররা পুষ্পাকে জিজ্ঞেস করে যে তুমি হঠাৎ করে এত মাল দিয়ে কি করবে? আমরা সবাই সিন্ডিকেটের মেম্বার, তো আমাদেরও তো জানার অধিকার রয়েছে, তাই না? তখন তাদের মধ্যে একজন বলে ওঠে যে ইন্সপেক্টর শেখাওয়াত আমাদের মাল আটকে দেওয়ার জন্য উৎপেতে বসে আছে, তো এখন আমরা কি করব? তখন পুষ্পা বলে পুষ্পা যখন যেটা সিদ্ধান্ত নিয়ে নেয় তখন সেটা এমনিতেই ঠিক হয়ে যায়। তো এরপর সিন বদলায়, আমরা দেখি মঙ্গল সিনুর ওয়াইফ ইন্সপেক্টর শেখাওয়াতের বাড়িতে যায় এবং দেখে সে গুরুগু করতে ব্যস্ত আছে এবং তাকে দেখে শেখাওয়াত পর্দার পেছনে গিয়ে লুকায়। সিনুর স্ত্রী বলে তুই এখানে ফুর্তি করতে ব্যস্ত আর ওদিকে পুষ্পা হাজার হাজার টন মাল বিদেশে পাচার করছে। সিন্ডিকেটের সবার মাল ও একাই কিনছে। ও আমার ভাইকে মেরেছে, আমার ব্যবসা শেষ করে দিয়েছে। ওর শেষ দেখা না পর্যন্ত আমি শান্ত হব না। আর তুই ওখানে বসে বসে তোর টাকলাই খুজলি কর। পুষ্পা মাল তো সবার থেকে কিনছে, কিন্তু এত মাল কোথায় যাচ্ছে তা কেউ জানে না। তখন আমরা জঙ্গলের ভেতরের সিন দেখতে পাই। সেখানে পুষ্পা সবার থেকে কেনা লাল চন্দন গভীর জঙ্গলে এনে জমা করছে। তখন দাকসা শেখাওয়াতকে একটা প্ল্যান বলে যে বিচ্ছা রেড্ডিকে কিডন্যাপ করে তাকে ভয় দেখিয়ে তার থেকে এটা বের করতে হবে যে মাল কোথায় আছে আর কোথায় যাবে। এরপর সে বিচ্ছা রেড্ডির মালগুলো জব্দ করে এবং পেট্রোল দিয়ে ট্রাক সহ জ্বালিয়ে দেয়। এরপর বিচ্ছা রেড্ডিকে ভয় দেখাতে থাকে। সে ভয় না পেলে একসময় তাকে ব্রিজের উপর থেকে ফেলে দেয় আর বিচ্ছা সেখানেই মারা যায়। মঙ্গল সিনু এসে বলে যে ওর থেকে আমরা কথা বের করতে পারতাম, ওকে কেন মেরে ফেললে? সে বলে যে এখন পুরো সিন্ডিকেট আমার নাম শুনলেই ভয় পাবে। সত্যি সত্যি সবাই মানে সিন্ডিকেটের মেম্বাররা অনেক আতঙ্কে আছে যে পুলিশ এখন তাদেরকেও এই একই অবস্থা করবে। সবাই সিদ্ধাপাকে বলতে থাকে যে পুষ্পা এবং শেখাওয়াতের মধ্যে একটা সমঝোতা করাতে, আর না হলে মঙ্গল সিনুকে সিন্ডিকেটের প্রধান করতে। আর এই কথার উপর সব মেম্বাররা একমত ছিল। এরপর সিদ্ধাপ্পা যায় শেখাওয়াতের কাছে তাদের দুজনের মাঝে একটা সমঝোতা করাবার জন্য। সে অনেক টাকা অফার করে, কিন্তু শেখাওয়াত কোনোভাবেই রাজি হয় না। তখন সিদ্ধাপ্পা বলে যে ছোট্ট একটা ব্যাপার নিয়ে তুমি এখনো মন খারাপ করে বসে আছো। ওই ঘটনার সময় তুমি আর পুষ্পা ছাড়া সেখানে কেউ ছিল না। তো তখন শেখাওয়াত ভেতরের রুমে থাকা সকল পুলিশ কনস্টেবল এবং সিদ্ধাপ্পার লোকজনকে বাইরে যেতে বলে এবং সিদ্ধাপ্পাকে বলে যে এই রুমের ভিতর এখন আমি এবং আপনি, আমরা ছাড়া কেউ নেই। তো সেদিন আমার সাথে যা যা হয়েছিল আপনিও তাই করুন। আপনি শরীরের সকল কাপড় খুলে ফেলুন। আপনি কি পারবেন? আপনি পারবেন না। তো এরপর অনেক চিন্তা ভাবনা করার পর সিদ্ধাপ্পা উঠে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং নিজের শার্ট প্যান্ট খুলতে থাকে। এরপর সে শেখাওয়াতকে বলে যে এবার হয়েছে তো। তখন শেখাওয়াত রাজি হয় সমঝোতার জন্য আর বলে যে পুষ্পাকে শুধুমাত্র একটা সরি বলতে হবে, আর এতেই আমি খুশি। তখন শেখাওয়াত বলে সিদ্ধাপ্পাকে যে
পুষ্পাকে একটা সরি বলতে রাজি হবে। তখন সিদ্ধাপা বলে যে ওকে সিন্ডিকেটের মেম্বার আমি বানিয়েছি, ও শুধু একজন দিনমজুর ছিল, ও আমার কথা অবশ্যই মানবে। তো এরপর শেখাওয়াত রাজি হয় এবং বলে ঠিক আছে, একটা পার্টির আয়োজন করুন এবং সেই পার্টিতে সবার সামনে পুষ্পা আমাকে সরি বলবে। আর এরপর সেই পার্টির দিন ঘনিয়ে আসে যেদিন পুষ্পার শেখাওয়াতকে সরি বলার কথা। তো তার সিন্ডিকেটের সকল মেম্বাররা পুষ্পাকে বোঝায় যে তোমার সরি বলা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ শেখাওয়াত ধীরে ধীরে আমাদের সবাইকে শেষ করে দেবে এবং আমাদের ব্যবসা শেষ হয়ে যাবে। শুধুমাত্র তোমার একটা সরি আমাদের ব্যবসাকে রক্ষা করতে পারে। একথা শুধু সিন্ডিকেট মেম্বাররা না, তার স্ত্রী শ্রীভাল্লি এবং তার সাথে সবচেয়ে কাছের লোক কেশব, সেও একই কথা বলে। এবং সে প্রচুর পরিমাণে মদ পান করেছিল এবং সে অনেক নেশার মধ্যে ছিল। এরপর সে গাড়ি নিয়ে ধীরে ধীরে বের হতে চায়। তো সে বের হওয়ার পর তার স্ত্রী শ্রীভাল্লি এবং কেশব দুজন তার সঙ্গে যায় সেই পার্টিতে। তো এরপর হেলতে দুলতে পুষ্পা সে পার্টিতে এসে পড়ে এবং আসার পর শেখাওয়াতের পাশে গিয়ে বসে। তখন শেখাওয়াত সবাইকে বলে যে ও যে সরিটা বলবে সেই সরিটা সবার কান পর্যন্ত পৌঁছাতে হবে, না হলে আমি মানব না। তো এরপর সবাই চুপ হয়। চুপ হওয়ার পরে সবাই এক দৃষ্টিতে পুষ্পার দিকে তাকিয়েছিল যে কখন সে সরিটা বলবে। তো তারপর সে পুষ্পা অনেকক্ষণ যাবৎ এক দৃষ্টিতে বসে থাকার পর সে অবশেষে শেখাওয়াতকে সরি বলে দেয় এবং বলার পর শেখাওয়াত তো অনেক খুশি হয়ে যায় এবং সে সাথে করে একটি টেপ রেকর্ডার নিয়ে আসে। সেটিতে রেকর্ডার অন করে বারবার শুনতে থাকে যে সে আসলেই সরি বলেছে কিনা। তো এরপর সবাই মিলে হাসাহাসি করতে থাকে যে অবশেষে পুষ্পা সবার সামনে শেখাওয়াতকে সরি বলেছে, তার মানে পুষ্পা শেখাওয়াতের সামনে নত হয়েছে। এরপর পুষ্পা সে পার্টি থেকে বেরিয়ে যায়। তো এরপর নেশা অবস্থায় সে বাড়ি ফেরার পথে তার স্ত্রী শ্রীভাল্লিকে জিজ্ঞেস করে যে আমি সরি বলে কি ঠিক কাজ করেছি কিনা। তখন শ্রীভাল্লি বলে যে হ্যাঁ, আপনি ঠিক কাজই করেছেন। তারপর কেশবকে জিজ্ঞাসা করলে কেশবও বলে যে হ্যাঁ ভাই, আপনি ঠিক কাজই করেছেন। তো তখন পুষ্পা বলে যে তার মানে তোরা অপেক্ষা করছিলি আমি কখন শেখাওয়াতের কাছে মাথা নত করব, কখন সরি বলবো, তার মানে এটা তোদের কাছে নর্মাল, কিন্তু আমার কাছে নর্মাল না, আমি ওকে সরি বলবো না। তারপর সে ওদেরকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ি আবার ইউটার্ন করে সেই পার্টির দিকে যায়। তো এরপর সে গাড়ি চালিয়ে সোজা পার্টির দিকে এসে পড়ে এবং পুলিশ আর বাকি সবাইকে নিয়ে শেখাওয়াত তখন গাড়িতে কেবলমাত্র উঠেছে। ঠিক তখনই পুষ্পা পেছন থেকে এসে গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে, আর এজন্য শেখাওয়াত এবং তার সাথে পুলিশরা সেই বাড়ির সুইমিং পুলের মধ্যেই পড়ে যায় এবং পড়ে যাওয়ার পর শেখাওয়াত যখন ওঠে তখন দেখে যে পুষ্পা সেই সুইমিং পুলের উপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে এবং তার মাথার উপরেই। তখন সিদ্ধাপা পুষ্পাকে বলে যে বেশরমের মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছিস কেন। তখন পুষ্পা বলে যে লজ্জা তো আমার তখন পাওয়া উচিত ছিল যখন আমি শেখাওয়াতকে সরি বলেছিলাম, পেশাব করার জন্য আবার কিসের লজ্জা। তো এরপর পুষ্পা সিন্ডিকেট মেম্বারদেরকে অনেক কথা বলে যে তোরা আমার সরি বলা শোনার জন্য এখানে এসেছিস। তো সে আরও বলে যে তোদের কারণে আমি সিন্ডিকেটের লিডার হইনি, আমি আমার নিজের যোগ্যতাই হয়েছি। তো এরকম আরও অনেক কথা সে বলতে থাকে। তো এক কথায় দুই কথায় শেখাওয়াত তো একসময় বলে ওঠে যে ও আমার উপর পেশাব করেছে, আমি ভালো মতো দেখেছি। তো এরপর সে নিজের বন্দুকটা চায় এবং বন্দুকটা ছিনিয়ে নিয়ে সে গুলি করতে চায়। তখন পুষ্পাও পিস্তল বের করে ওকে গুলি করতে যাবে, তখন দুজনকে চারপাশ থেকে লোকজন আটকে দেয়। তো এটা দেখার পর সিন্ডিকেটের বাকি লোকজন এসে পুষ্পাকে বলে যে পুষ্পা, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের সব মাল তোর কাছে আছে, আর তোর কিছু হয়ে গেলে আমাদের 1000 কোটি টাকার লোকসান হয়ে যাবে। তখন শেখাওয়াত বলে ঠিক আছে, তোর দম এই পর্যন্তই, তোর কাছে ওদের 1000 কোটি টাকার মাল পড়ে আছে, তুই আমাকেও কিছু করতে পারবি না, আমি তোর সব মাল আটকে দেব। তখন পুষ্পা শেখাওয়াতকে বলে যে আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জ যেহেতু দিয়েছিস তোকেও আমি একটা চ্যালেঞ্জ দিই, সামনের সোমবার 4:11-তে চেন্নাই বর্ডার ক্রস করবে আমার মাল, তুই পারলে আমার মাল আটকে দেখাবি, আর যদি একটা লাকড়িও তুই ধরতে পারিস তাহলে আমি নিজের থেকে সিন্ডিকেট ছেড়ে দেব। আর এর সাথে সাথেই মুভির ইন্টারভাল শুরু হয়ে যায়। তো ইন্টারভালের পর আমরা দেখি যে শেখাওয়াত চেন্নাই বর্ডারের আশপাশের যত এলাকা ছিল সব এলাকা পুলিশ এবং গার্ড দিয়ে, পুলিশ এবং বিভিন্ন বাহিনী দিয়ে সিল করে দেয়, যাতে কোথাও দিয়ে পুষ্পার মাল চেন্নাই বর্ডার ক্রস করতে না পারে। তো
তো এক সময় সে গাড়ির উপরে বসে মাল খাচ্ছিল। তো মাল খেতে খেতে যখন বোতল খালি হয়ে যায় তখন সে ব্রিজের উপর দিয়ে বোতলটাকে ফেলে দেওয়ার পর কাঁচ ভাঙার আওয়াজ সে পেলে সে বুঝতে পারে নদীতে পানি নেই। তখন সে মনে মনে চিন্তা করে যে যেহেতু নদী শুকনো, সে ট্রাক নদী দিয়েও পার করে নিয়ে যেতে পারবে। তখন সে বুঝতে এক মুহূর্ত বাকি থাকে না তার, যে সে স্থল দিয়ে না বরঞ্চ সে নদীর রাস্তা ধরে গাড়ি নিয়ে বর্ডার পার করবে। এরপর সে তাড়াতাড়ি সকল ফোর্সকে অ্যালার্ট করে দেয় যে পুষ্পা তার গাড়িগুলোকে নদীর রাস্তা ধরে নিয়ে যাবে। তো তখন তারা ধাওয়া শুরু করে। পরবর্তীতে যখন শেখাওয়াতের পুলিশ ফোর্স পুষ্পার লালচন্দনের গাড়ির প্রায় কাছাকাছি এসে পড়ে, তখন কেশব পুষ্পাকে ওয়াকিটকির মাধ্যমে জানায় যে পুলিশ আমাদের লোকেশন জেনে গেছে, এখন ওরা আমাদের প্রায় ধরার কাছাকাছি চলে এসেছে। তো এখন আমরা কি করব? তো তখন পুষ্পা ওদেরকে বিভিন্নভাবে ডিরেকশন দিতে থাকে যে এই রাস্তা দিয়ে না, তোমরা ওই রাস্তা দিয়ে ঘুরে যাও। তো বারবার বিভিন্ন ধরনের রাস্তার কথাও বলে দিতে থাকে। তো এরপর ও আরও একটা প্ল্যান বের করে যে ওর জঙ্গলের ভেতরকার যে লোকজনগুলো ছিল আরও তাদেরকে শেখাওয়াতের গাড়ি আটকে দেওয়ার জন্য বিভিন্ন রাস্তায় ব্লকেজ দেওয়ার জন্য বলে দেয়। এবং সেই লোকগুলো পুষ্পার সেই কথা মতো বড় বড় বিশাল হাতি এবং বড় বড় ট্রাক দিয়ে ওর পুলিশ ফোর্সের সেই রাস্তাগুলোকে আটকে দেয়, যাতে সেই পুলিশরা সেখানেই ফেঁসে যায়। আর এদিকে শেখাওয়াতের অন্য একটি টিম ধাওয়া করতে করতে সেই ট্রাকের বহরের প্রায় কাছাকাছি চলে আসে। আর ঠিক তখনই পুষ্পা তার অন্য একটি চাল চালে। সে বাঁধের যে সুপারভাইজার বা যে বাঁধ কন্ট্রোল করে, ড্যাম কন্ট্রোলার, তাকে সাথে সাথে ফোন করে বলে ড্যাম চালু করে দিতে। আর ওদিক থেকে পুষ্পার গাড়িগুলো বা বড় বড় ট্রাকগুলো সেখান থেকে পার হয়ে যায়, কিন্তু ছোট গাড়িগুলো সেখান থেকে পার হতে পারে না, সেই নদীর পানিতেই আটকে যায়। তো এরপর পুষ্পা কেশবকে বলে দেয় যে প্ল্যান অনুযায়ী তারা যেন পুত্তাঙ্গিকা রোড ধরে এগোয়, এবং তারা সেই মতোই এগোতে থাকে। আর এদিকে শেখাওয়াতও কম যায় না। সেও প্রায় ধাওয়া করতে করতে যখন দেখে যে তারা প্রায় চলেই গেছে, সে শর্টকাট একটি রাস্তা ধরে যখন যায় তখন সে অনেকগুলো গরুর গাড়ির আওয়াজ পায়। তখন সে সেই গরুর গাড়িগুলো দিয়ে পুত্তাঙ্গিকা রোড ব্লক করে দেয় এবং সে শটগান দিয়ে শ্যুট করতে থাকে। একে একে শ্যুট করার সাথে সাথে প্রত্যেকটা গাড়ি উল্টে যেতে থাকে। তখন কেশব বলে পুষ্পাকে যে এতগুলো মাল ছেড়ে আমাদের কি যাওয়া ঠিক হবে? তখন পুষ্পা বলে যে আমার কাছে মাল ইম্পর্টেন্ট না, আমাদের কাছে তোরা ইম্পর্টেন্ট। তোরা গাড়ি ছেড়ে যেভাবেই হোক সেখান থেকে পালানোর চেষ্টা কর। তখন তারা সবাই গাড়ি ফেলে এবং মাল রেখে সেখান থেকে যেভাবেই হোক পালিয়ে আসে। আর শেখাওয়াত সকল মাল জব্দ করে নেয়। আর এর পরের দিন দেখা যায় যে মঙ্গল, শ্রীনু, দাক্ষা এবং শেখাওয়াত তারা সবাই পুলিশের গোডাউনে পার্টি করছে, যে তারা এবার জেনে গেছে যে পুষ্পা যেহেতু বলেছিল একটা লাকড়ি যদি ধরতে পারে তাহলে সে সিন্ডিকেট নিজেই ছেড়ে দেবে। তারা তো প্রায় 2000 টন মাল ধরে ফেলেছে। কিন্তু এইখানে মুভির অন্যতম একটা বড় টুইস্ট আমরা দেখতে পাই। আর এদিকে যখন শেখাওয়াত সাংবাদিকদেরকে ইন্টারভিউ দেওয়ার জন্য যায়, তখন মঙ্গল, শ্রীনু দেখতে পায়, লক্ষ্য করে যে এগুলো আসলে লাল চন্দন কাঠ না, এগুলো লাল চন্দনের মতোই দেখতে। উপর থেকে দেখলে লাল চন্দন মনে হয়, কিন্তু ভিতরে এগুলো অন্য একটি গাছ, যেগুলোর টন 10,000 টাকাও দাম হবে না। এরপর মঙ্গল, শ্রীনু শেখাওয়াতকে ডেকে পাঠায় এবং বলে যে এটাতে যে তুমি ধরেছো এটা আসলে লাল চন্দন না, এটা হচ্ছে অন্য একটা গাছ যার দাম 10,000 টাকা টনও হবে না। এই কথা শোনার পর শেখাওয়াতের তো মাথায় হাত পড়ে যায়। এরপর আবার এন্ট্রি হয় পুষ্পারাজের। সে দূরে দাঁড়িয়ে তারা ইশারায় কথা বলতে থাকে দুজনের সাথে। যে টুইস্টের কথাটা আমি বলেছিলাম সেটা হচ্ছে বিজয় শেখাওয়াত যে গরুর গাড়ির উপরে দাঁড়িয়ে আগের দিন রাতে সেই ট্রাকগুলোর দিকে গুলি করেছিল, আসলে সেই গরুর গাড়িগুলোই ছিল আসলে মূলত লাল চন্দন কাঠ। মানে পুষ্পা বুদ্ধি করে সেই লাল চন্দন কাঠ দিয়েই গরুর গাড়ির চাকা এবং গরুর গাড়ির বডি বানিয়েছিল, এবং সেই গাড়িগুলোকেই সোজা সেখান থেকে চেন্নাই বর্ডার ক্রস করিয়ে ফেলেছে। আর এই একটা গাড়ি তার কাছে তার ফোর্স যারা ছিল তারা ধরতে পেরেছে বা ধরতে সক্ষম হয়েছে। এখন এটা দেখে শেখাওয়াত বুঝে যায় এবং আফসোস করে যে সে কত বড় ভুলটাই না করেছে। তো এবার শেখাওয়াত বলে যে শর্ত অনুযায়ী
তুই তো বলেছিলি যে যদি আমি একটা লাকড়িও ধরতে পারি তাহলে তুই সিন্ডিকেট নিজে থেকে ছেড়ে দিবি। তো এরপরে সে বলে যে ঠিক তোর কথা অনুযায়ী তাহলে তোকে এখন থেকে মজদুরি করতে হবে, তুই সিন্ডিকেট মেম্বার এখন থেকে আর সিন্ডিকেটে থাকবি না, তুই সিন্ডিকেট ছেড়ে দিবি। তো এটা বলার পরে পুষ্পা বলে, পুষ্পা নাম শুনে ফ্লাওয়ার মনে করেছিস নাকি? তখন সে বলে তুই কি ফায়ার নাকি তুই? তখন পুষ্পা বলে যে ফায়ার না, ওয়াইল্ড ফায়ার। আর এই কথা বলার সাথে সাথে সেই গরুর গাড়িটি ব্লাস্ট করে। তার মানে সে আগে থেকে প্ল্যান করে সেই গাড়িটি সেখানে রেখে দিয়েছিল ওর জন্য। ব্লাস্ট করার কারণে সেই গাড়িটি পুরো ধ্বংস হয়ে যায় এবং জ্বলে পড়ে যায়, যার কারণে তার কাছে সেই লাকড়ির টুকরাটাও আর থাকে না। আর এই কথা বলার পর পুষ্পা সেখান থেকে চলে যায়। তো এরপর সিন শিফট হয় একটা মন্দিরে, মানে ওদের একটা কালী পূজায়। তো সেখানে গিয়ে পুষ্পার স্ত্রী শিবালি সে একটু অসুস্থ হয়ে পড়ে এবং সেখানকার মুরব্বী যারা ছিল তারা দেখে আসলে বুঝতে পারে, ওকে প্রশ্ন করার পর আসলে সে কিসের জন্য মাথা ঘুরে পড়েছে। তখন তারা বুঝতে পারে যে আসলে শিবালির পেটে বাচ্চা আসতে চলেছে। এই কথা শোনার পর পুষ্পা এখানে মহাকালীর একটা রূপ নেয় এবং তার মতোই শাড়ি এবং গহনা পরে এবং রং মেখে মহাকালী রূপ ধারণ করে এবং এখানে একটি গান অনুষ্ঠিত হয়। তো সেই গানটি হবার পরে সেখানে কিছু ছেলেও আসে সেখানে মহাকালীর সেই অনুষ্ঠানে। তারা মহাকালীর সাজে শাড়ি এবং ব্লাউজ, লম্বা চুল এগুলো পরে তারা সেখানে আসে এবং তারা সেখানকার মেয়েদেরকে উত্ত্যক্ত করতে থাকে। তো একটা পর্যায়ে পুষ্পার ভাতিজি, মানে পুষ্পার যে বড় ভাই, তার মেয়ের সাথে বেয়াদবি করতে থাকে। তো তখন সে গিয়ে ওই ছেলেটাকে থাপ্পড় মারার পরে ওরা রেগে যায় এবং ওর আঁচল ধরে টানাটানি করে। ঠিক তখনই পুষ্পা সেখানে এসে পড়ে এবং ওদেরকে বেধড়ক মারতে থাকে। আর এই ফাইট সিনটা আসলে একেবারে দেখার মতো একটা ফাইট সিন ছিল। তো যাই হোক, ফাইট শেষ হওয়ার পরে পুষ্পার যে ভাতিজি, ওর বাবা মানে পুষ্পার যে ভাই, সে চলে আসার পর ওর ভাই তো যে হাজার হলে সৎ ভাই, ওদেরকে দেখতে পারে না। তখন ওকে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে যে সবসময় সুযোগের অপেক্ষায় থাকে, তোরা কখনো মুলেদি পরিবারের সদস্য হতে পারবি না, তোরা যাতে ছোটই থাকবি, তোরা কখনো আমাদের কাছে আসার চেষ্টা করবি না। তখন তার মেয়ে তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে ওরা আমার সাথে বিয়াদবি করছিল, তখন পুষ্পা চাচা এসে আমাকে বাঁচিয়েছে, আর তুমি তাদের কি বকছো। তো তখন সে তার মেয়েকেই উল্টো বকাঝকা করে সেখান থেকে নিয়ে যেতে বলে এবং ওই ছেলেগুলোকে মাথা ন্যাড়া করে চুনকালি মাখিয়ে গাধার পিঠে চড়িয়ে পুরো গ্রাম ঘোরাতে বলে। আর এখানে দেখতে ওদের চেহারাগুলো দেখলে বোঝা যায় যে ওরা পরবর্তীতে কিছু না কিছু একটা অবশ্যই করবে, যেটা ওদের ফেস দেখে স্পষ্টভাবেই বোঝা যায়। তো এরপর সিন শিফট হয় এবং আমরা বিজয় শেখাওয়াত, মঙ্গল শ্রীনু এবং দাক্ষাকে দেখি তারা নরসিংহ রেড্ডির কাছে যায় এটা বলতে যে এবার সে আর সিএম থাকতে পারবে না, কারণ পুষ্পা সিত্তাপ্পাকে এবার সিএম বানাতে যাচ্ছে। কারণ তার 110 জন এমএলএ এবং প্রতাপ রেড্ডিও পুষ্পার পক্ষে চলে গেছে, কারণ প্রতাপ রেড্ডিকে সে অলরেডি 500 কোটি টাকা খাইয়ে দিয়েছে এবং বাকি যা এমএলএ ছিল তাদের সবাইকেও বিপুল পরিমাণ টাকা দিয়ে তাদেরকে কিনে নিয়েছে পুষ্পা। তো এই কথা শোনার পর নরসিংহ রেড্ডি বলে যে তোরা কি বলতে চাস আমার চেয়ার চলে যাবে? তখন এই সমস্ত উল্টোপাল্টা কথা বাদ দে। তখন বিজয় শেখাওয়াত বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। বিজয় শেখাওয়াত আসলে মূলত গিয়েছিল তামিলনাড়ুর পুলিশের সহায়তা নেওয়ার জন্য। নরসিংহ রেড্ডি যদি বলে দেয় তাহলে সে তামিলনাড়ু পুলিশের সহায়তা পেতে পারে চেন্নাইয়ের বর্ডার ক্রস করা মালগুলো আটকাতে, কারণ চেন্নাই বর্ডার ক্রস করে ফেললে সেই এরিয়াটা আর বিজয়ের আন্ডারে থাকে না, সেটা চলে যায় তামিলনাড়ু রাজ্যের পুলিশের হাতে। সো এই জন্যই সে নরসিংহ রেড্ডিকে ভুলিয়ে ভালিয়ে সে তামিলনাড়ু পুলিশের সহায়তা চাচ্ছে, এই আর কি, যাতে সে সহজে পুষ্পার মাল পর্যন্ত পৌঁছাতে পারে। তখন নরসিংহ রেড্ডি জিজ্ঞেস করে যে যতক্ষণ আমি মাল না দেখি ততক্ষণ পর্যন্ত কারো কথায় বিশ্বাস করতে পারছি না। তখন বিজয় বলে যে মালের খবর শুধুমাত্র একজন লোকই জানে, সে হচ্ছে জাক্কা রেড্ডি। জাক্কা রেড্ডির পেছনে আমি আমার গোয়েন্দা লাগিয়ে রেখেছি, আর আমরা খবর পাওয়া মাত্রই আমরা রেড শুরু করে দেব। তো তারা এক সময় জাক্কা রেড্ডিকে ফলো করতে করতে খবর পেয়েও যায়। জায়গাটা হচ্ছে শ্রীলঙ্কা বর্ডার থেকে মাত্র 18 কিলোমিটার দূরে একটি সমুদ্র বন্দর। তো সেইখানে তারা রেড করে, কিন্তু পুরো এলাকা তছনছ করে ফেলার পরেও তারা কাঠের একটি টুকরো পর্যন্ত পায় না। ঠিক তখন বিজয় শেখাওয়াত বলে যে তোমরা কি পানির নিচে ডুব দিয়েছিলে? সকল পুলিশকে বলে।
তখন সবাই বলে যে না, তখন সে সাথে সাথে পানির নিচে ডুব দেয়। ডুব দিয়ে গিয়ে আমরা দেখতে পাই যে যত গরুর গাড়ি বানানো চন্দন কাঠগুলো ছিল সেগুলো সব পানির নিচে ডুবানো রয়েছে এবং সেগুলো সেই বোটগুলোর সাথে শক্ত করে বাঁধা রয়েছে। এটা দেখার পর সে উপরে উঠে সবাইকে বলতেই যাবে, কিন্তু তখনই পুষ্পার লোকজন আগে থেকেই প্রস্তুত ছিল। বিজয় সেই নিচে ডুব দেওয়ার পর তারা সাথে সাথে বোটগুলো চালু করে দেয় এবং তাদের আগে চলে যায়। তখন তারাও কিছু স্পিড বোট নিয়ে তাদেরকে ধাওয়া করতে থাকে এবং প্রায় কাছাকাছি চলে যায়, কিন্তু তারা তাদেরকে ধরতে পারে না। তারা তাদের পর্যন্ত পৌঁছানোর আগেই সেই মাছের ট্রলারগুলো শ্রীলঙ্কার বর্ডারে ঢুকে যায়। তখন বিজয় শেখাওয়াত বলে যে শ্রীলঙ্কার বর্ডারে ঢুকে যেতে, তখন সবাই বলে যে না, আমরা চাইলেই পারবো না, বর্ডার গার্ডরা দেখলে আমাদেরকে সরাসরি গুলি করবে। তো সে বলে তাহলে ওরা কীভাবে ঢুকছে? বলে যে ওদের পারমিট আছে, আমাদের পারমিট নেই। তখন তারপর সে ঢুকতে যায়, ঠিক তখনই শ্রীলঙ্কার কোস্ট গার্ড তাদের উপর গুলি করতে থাকে এবং তাদেরকে বলে আপনারা যেতে পারবেন না, গেলে ভিতরে ঢুকলেই আমরা গুলি করতে বাধ্য হব। তো ওদিক থেকে সেই মাছ ধরা ট্রলারগুলো অলরেডি পৌঁছে যায়। তো সে দূরবীন দিয়ে দেখতে থাকে, আর দূরবীন দিয়ে দেখতে দেখতে এক সময় দেখে যে পুষ্পা বর্ডারের ওই পারে বন্দরে দাঁড়িয়ে রয়েছে হেলিকপ্টারের কাছে এবং তাকে অনেক ধরনের ইশারা করতে থাকে এবং সে আসলে ইশারায় বোঝাতে চায় যে তার সেই ফেমাস ডায়লগ ঝুঁকেগা নেই সালা। তো এরপর মাল পৌঁছে যায় জায়গা মতো, পুষ্পা তার টাকাও পেয়ে যায়। এরপর দিন ঘনিয়ে আসে নির্বাচনের, আর তখন সেই ইলেকশনে সিত্তাপ্পাও জিতে যায় এবং সিএমও হয়ে যায়। তো সিত্তাপ্পার কথা অনুযায়ী সে সবার আগে পুষ্পার বাড়িতে আসে পুষ্পার সাথে ছবি তোলার জন্য এবং পুষ্পার বাড়িতে খাওয়ার জন্য। তো সেখানে অনেক সাংবাদিকরা উপস্থিত ছিল। তারা জিজ্ঞেস করে যে পুষ্পার সাথে আপনার কি সম্পর্ক, পুষ্পাকে আপনি কিভাবে দেখেন, পুষ্পার মতো একজন, অনেকেই বলে যে পুষ্পা গুন্ডা মাওয়ালি এটা সেটা। তখন সে বলে যে পুষ্পা শুধু আমার ছোট ভাই, আর কিছু না। এরপরে সে বাড়ির ভিতরে যায় এবং পুষ্পার সাথে গিয়ে কোলাকুলি করে। তো এরপর অনেক কথা হতে থাকে। তো তখন সিত্তাপ্পা পুষ্পাকে জিজ্ঞেস করে যে আমাকে সিএম বানানোর জন্য জুলাইয়ের 24 তারিখে তুমি কেন বেছে নিয়েছো? তো তখন পুষ্পা বলে যে জুলাইয়ের 24 তারিখ হচ্ছে আমার স্ত্রীর জন্মদিন, ঠিক এই জন্য আমি এই দিনটাই বেছে নিয়েছি। তো সবাই মিলে একসাথে অনেকগুলো ছবি তোলে। আর অপরদিকে বিজয় শেখাওয়াত সেই নকল চন্দনের গোডাউনে চলে আসে, কারণ তার কাছে মাত্র আর 2 দিনের মতো সময় রয়েছে। কারণ উপর মহল থেকে যখন ইন্সপেকশনের জন্য আসবে, তারা যখন দেখবে যে সে নকল চন্দন বাজেয়াপ্ত করেছিল, তখন তার এবং তার কনস্টেবলের চাকরি চলে যাবে। তো এটা নিয়ে তারা দুজন চিন্তা করছিল। তখন বিজয় শেখাওয়াত বলে যে যদি আমরা এগুলোকে জ্বালিয়ে দেই তাহলে তার কোনো প্রমাণই থাকে না, তখন তারা বুঝতেও পারবে না এগুলো চন্দন ছিল না কি ছিল। তো সেই কথা অনুযায়ী পুরো এরিয়াটাতে পেট্রোল ছিটিয়ে তারপর সেখানে আগুন ধরিয়ে সকল প্রমাণগুলোকে নষ্ট করে দেয় বিজয়। তারপর সিন শিফট হয় এবং পুষ্পার ভাবি তাদের বাড়িতে আসে এবং তার মাকে জানায় যে তার ভাতিজিকে সেই ছেলেগুলো এসে কিডন্যাপ করে নিয়ে গেছে এবং তারা তার বাবার কাছে 2 কোটি টাকার মুক্তিপণ দাবি করেছে এবং আরও অনেক শর্ত দিয়েছে ফোন করে, যে পুষ্পার ভাই তাদেরকে ঠিক যেভাবে করে মাথা নেড়া করে মুখে চুনকালি মাখিয়ে গাধার পিঠে চড়িয়ে সারা শহর ঘুরিয়েছিল, তাকেও মাথা নেড়া করে ঠিক ওইভাবেই গাধার পিঠে চড়ে সারা শহর ঘুরতে হবে, এ ধরনের শর্ত দিয়েছে। তো এই কথা শোনার পর তার মা পুষ্পাকে বারবার করে বলতে থাকে যা হয়েছে ভুলে যা, হাজার হলেও আমাদের বংশেরই মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমাদের বংশেরই ক্ষতি হবে। কিন্তু পুষ্পা কোনো জবাব দেয় না। তো ওর মতো চলতে থাকে। তো ওর বাক্স থেকে মেসওয়াক বের করে দাঁত মাজতে মাজতে বাথরুমে চলে যায়। তখন ওরা সবাই অনেক রিকোয়েস্ট করে। তো যখন আশা ছেড়েই দেয়, তখন পুষ্পা তার কাঁধে বন্দুক নিয়ে এবং বেরিয়ে আসে এবং কাউকে কিছু না বলেই কেশবকে নিয়ে সোজা বাইরে চলে আসে। তখন কেশব বলে যে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমরা মেয়েকে সাথে নিয়ে বাড়িতে ফিরবো, আপনারা নিশ্চিন্ত থাকুন। তো সারা রাস্তায় মানুষ জমে গিয়েছিল পুষ্পার এমন রাগ দেখে। তো মানুষের পেছনে আমরা দেখতে পাই যে টিভিতে নিউজ চলছিল, তারা নিউজে ওই বিষয়টা নিয়ে কথা বলছিল যে কিছুক্ষণ আগে পুষ্পার ভাতিজিকে কিডন্যাপ করা হয়েছে এবং তারা 2 কোটি টাকার মুক্তিপণ চাইছে এবং তারা কারা, এ কথা বলতে বলতেই আমরা দেখি যে পুষ্পা সেই টিভি চ্যানেলের টিভি নিউজের মধ্যেই ঢুকে গেছে এবং সেখানে গিয়ে সেই কিডন্যাপারদের উদ্দেশ্যে বলছে যে তোমাদেরকে মাত্র 1 ঘন্টা সময় দিচ্ছি, আমার মেয়েকে যেভাবে যেখান থেকে যে অবস্থায় কিডন্যাপ
করা হয়েছে ঠিক সেই জায়গায় সে অবস্থায় সশরীরে ফিরিয়ে দিয়ে আসতে হবে, আর না হলে কাউকে আমি আস্ত রাখবো না, মানে সবাইকে কেটে টুকরো টুকরো করে ফেলবো, এই ধরনের কথা আর কি তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছিল। তো এই কথা বলার পর সে সেই টিভি চ্যানেল থেকে বেরিয়ে এসে বাইরে এসে বলে যে তাদেরকে 1 ঘন্টা সময় দিয়েছি, আর এখানে যারা আছে তাদের সবাইকে আধা ঘন্টা সময় দিচ্ছি। আমার বাচ্চাকে যে যেখান থেকে পারো খুঁজে বের করে নিয়ে আসো, ওকে পাওয়ার আগ পর্যন্ত চেন্নাইয়ের সমস্ত কিছু বন্ধ থাকবে, কোনো গাড়ি ঘোড়া বাস ট্রেন প্লেন কোনো কিছু চলবে না, একটা পাখিও যেন চেন্নাইয়ের বর্ডার থেকে বের হতে না পারে, সব কিছু বন্ধ করে দাও। তো এরপর আমরা সিত্তাপ্পাকে দেখি সে প্রতাপ রেড্ডির সঙ্গে কথা বলছে। প্রতাপ রেড্ডি জিজ্ঞেস করে যে তুমি জানো তোমার চিত্তুরে কি হয়েছে? তখন সিত্তাপ্পা বলে যে হ্যাঁ, আমি জানি যে পুষ্পার ভাতিজিকে কিডন্যাপ করা হয়েছে, সে রেগে আগুন হয়ে আছে, এখন যাকে পাবে তাকে মারবে, কিছু গুন্ডামাওয়ালি ওর ভাতিজিকে তুলে নিয়ে গেছে। তখন প্রতাপ রেড্ডি বলে যে যারা কিডন্যাপ করেছে ওরা কোনো গুন্ডামাওয়ালি না, ওরা হচ্ছে আমার ভাতিজা বুগ্গা রেড্ডি, আমার ছোট ভাই বিজ্জা রেড্ডির ছেলে, আমাদের সকল ধন সম্পত্তি জুয়ায় উড়িয়ে দেয়। আর কিছুদিন আগে একটা রেপ কেস থেকেও ওকে আমরা বের করে নিয়ে এসেছি, আর এখন আবার আরেকটা বিপদে পড়ে গেছে, তো পুষ্পার সাথে কিভাবে সেটেল করা যায় এটা তুমি বের করো। তো প্রতাপ রেড্ডির কথা অনুযায়ী সিত্তাপ্পা পুষ্পাকে ফোন দেয় এবং বলে যে তোর ভাতিজিকে যারা কিডন্যাপ করেছে তারা আসলে অন্য সাধারণ কেউ নয়, সে হচ্ছে প্রতাপ রেড্ডিরই আপন ভাতিজা, তো যা হয়েছে হয়েছে, ওর কথা তুই ভুলে যা, আর এই বিষয়ে তুই কোনো সিন ক্রিয়েট করিস না, আর সিন ক্রিয়েট করি বা লাভ কি, যার জন্য করবি সেই ভাই তো তোকে নিজের ভাই বলে মনে করে না, তোকে ভাইয়ের প্রাপ্য সম্মান দেয় না, তোকে বংশের কে কিছুই মনে করে না, তো এই ধরনের কথাবার্তা বলে আর কি। তো এই কথা বলার পর পুষ্পা বলে যে আমার ভাই আমাকে ভাই মনে না করলে কি হবে, আমার ভাতিজি তো আমাকে চাচা মনে করে, ও তো আশায় বুক বেঁধে আছে যে আমি যাব ফিরিয়ে আনার জন্য। তো এই কথা বলার পর তো এরপর সিদ্ধাপ্পা বলে যে তুই জানিস তুই কার বিপক্ষে যাচ্ছিস, প্রতাপ রেড্ডি যদি আমাদের মাথার উপর থেকে হাত উঠিয়ে নেয় তো তুই কি আর আমি কি, আমাদের কোনো নাম ও নিশানও থাকবে না। তখন পুষ্পা বলে যে ও আচ্ছা তাই নাকি, তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? তখন সিদ্ধাপ্পা বলে যে প্রতাপ রেড্ডি যা বলে তা মেনে নে, সেটাতেই আমাদের জন্য ভালো হবে। তখন পুষ্পা বলে আচ্ছা ঠিক আছে। তো যখনই সিদ্ধাপ্পা ফোনটা লাউড স্পিকারে দেয় তখনই পুষ্পা রেগে ফায়ার হয়ে যায় আর বলে যে ভার্মে যাক প্রতাপ রেড্ডি, ভার্মে যাক বিজ্জা রেড্ডি, বা ভার্মে যাক বুগ্গা রেড্ডি, একটা মেয়ের ইজ্জতের চাইতে আমার কাছে কোনো কিছুই দামি হইতে পারে না। আরও বলে যে আমার বাচ্চার গায়ে যদি একটা নখের আঁচড়ও লাগে তো ওদের আমি এমন অবস্থা করব যে ওদের চিতায় আগুন দেওয়ার মতো অবস্থা থাকবে না। তো এই কথা শোনার পর প্রতাপ রেড্ডিও অনেক বেশি রেগে যায় এবং তখন সিদ্ধাপ্পা তাড়াতাড়ি করে বুগ্গা রেড্ডির বাবা সুব্বা রেড্ডিকে ফোন করতে বলে। তখন সুব্বা রেড্ডি বলে যে আমি জানি ও কোথায় কোথায় যায়, আমি তাড়াতাড়ি খুঁজে বের করছি। তখন সিতাপ্পা বলে যে পুষ্পা ওকে খুঁজে বের করার আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে, না হলে ও ওকে কোনো মতেই ছাড়বে না, একেবারে মেরেই ফেলবে। তো এরপর আমরা দেখি যে বুগ্গা রেড্ডি সেই জায়গায় বসে টিভি দেখছিল যে জায়গায় তারা মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে, এবং সেখানে ওই নিউজটা দেখতে পায় যেখানে পুষ্পা ওদেরকে বলেছে যে 1 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। তো এটা দেখার পর ওরা কিছুটা হলেও ভয় পেয়ে যায়। এরপর ওরা সরাসরি পুষ্পার কাছে ফোন করে, ফোন ধরে কেশব বলে যে মেয়েকে কোথায় নিয়ে গেছিস, তাড়াতাড়ি বল, না হলে তোদেরকে একেবারে মেরে ফেলবো, এ ধরনের কথা বলতে থাকে। তারপর বুগ্গা রেড্ডি বলে যে এটা একটা প্রাইভেট ম্যাটার, আমি বললে শুধুমাত্র পুষ্পার কাছেই বলবো। তো ফোন পুষ্পার কাছে দেওয়া হলে ওরা বলে যে আমরা জানতাম না যে এই মেয়েটি আপনার ভাতিজি, আর 2 কোটি টাকা আপনার জন্য অনেক কম হয়ে যায়, আপনার সম্মানের কাছে অনেক ছোট হয়ে যায়, তো আমাদেরকে 10 কোটি টাকা দিতে হবে, আর আমরা যে ঠিকানা দেবো সেই ঠিকানা অনুযায়ী আপনাকে একা আসতে হবে, সাথে অন্য কারো আসা চলবে না। তো এই কথা শোনার পর পুষ্পা রেডি হয়ে শার্ট প্যান্ট পরে হেলিকপ্টারে গিয়ে বসে এবং বড় একটা সোফা নিয়ে যায়, মানে সোফার ভিতরে টাকা থাকে আর কি। তো সেই সোফাটা নিয়ে যায়, যাওয়ার পর সেই মানে তো রওনা দেয় হেলিকপ্টারে করে বড় একটা সোফা নিয়ে। তো অবশেষে সেই জায়গায় গিয়ে পৌঁছায় এবং ওর এন্ট্রিটা সবসময় একটু ইউনিক হয়। এবার পুরো সোফাটাকে বাড়ির ছাদের উপরে ফেললে সেই ছাদ ভেঙে সেই সোফাটা নিচে এসে পড়ে এবং 10 কোটি টাকা হাওয়ায়
মানে পুরো জায়গাটাতে ছড়িয়ে পড়ে। এটা দেখে ওরা বুঝতে পারে যে পুষ্পা এসে পড়েছে এবং সে একাই এসেছে। এরপর পুষ্পা এসে গুলি চালাতে শুরু করে এবং বুগ্গা রেড্ডিকে বন্দুকের নলের ডগায় করে নিয়ে জিজ্ঞাসা করে যে আমার বাচ্চা কোথায়, ওরা কোথায় আটকে রেখেছিস। তখন ও বলে যে বন্দুকের গুলি তুমি চালালে ওদিকেও আর একটা ফায়ার হবে, কারণ তোমার ভাতিজিও বন্দুকের নলের ডগায় রয়েছে। তো তখন ওর এক বন্ধুকে বলে যে একটা ফাঁকা ফায়ার করতে, তখন সে একটা ফাঁকা ফায়ার করে শুনিয়ে দেয়। তখন বুগ্গা রেড্ডি পুষ্পার হাত থেকে বন্দুকটা কেড়ে নেয়। তখন আসলে পুষ্পা বুঝে যায় যে ওরা আসলে টাকার জন্য মূলত ওকে কিডন্যাপ করেনি বা পুষ্পাকে এখানে আসতে বলেনি, এখানে কারণ অন্য কিছু আছে। তখন বুগ্গা রেড্ডি বলে যে এই টাকা দিয়ে হয়তো বা আমাদের টাকার কথা মিটবে, কিন্তু পুজোর সময় ওদেরকে যে বেইজ্জতি অপমান করা হয়েছিল সেই অপমানের জ্বালা মেটানোর জন্যই আসলে তারা মূলত পুষ্পাকে এখানে ডেকে নিয়ে এসেছে। আর এবার ওরা সবাই মিলে একে একে ওকে মারতে থাকে, কিন্তু একটা পর্যায়ে একজন এসে বলে যে ওই দিন তো শাড়ি চুরি পরেছিল, ওর গায়ে রং মাখানো ছিল, আজকে মেরে আসলে ওই রকম ফিলিংস আসতেছে না। আর ঠিক সেই কারণে বুগ্গা রেড্ডি বলে যে পাশে যে পুজোর মণ্ডপ রয়েছে সে মণ্ডপ থেকে ওদের যে দেবী রয়েছে সেই দেবীর গা থেকে শাড়ি চুরি খুলে আনতে এবং রং নিয়ে এসে ওর সারা শরীরে মেখে দিতে। সেই কথা অনুযায়ী ওরা পুষ্পাকে সারা শরীরে রং মেখে ওর শরীরে শাড়ি চুরি এগুলো পরিয়ে দেয় এবং দাঁড় করিয়ে রাখে। ঠিক তখনই আরও একজন লোক আসে। আসার পর এসে দেখে যে কাউকে শাড়ি চুরি পরিয়ে দাঁড় করানো হয়েছে। তখন যখন এসে দেখে যে সেটা পুষ্পা, তখন সে ভয় পেয়ে যায় এবং বলে যে তোরা কার সামনে দাঁড়িয়ে আছিস জানিস, এ তো পুষ্পা, তোরা মৃত্যুর অনেক কাছে দাঁড়িয়ে আছিস, সবাই দূরে যা। এ কথা বলতে বলতে সে সবাইকে সরাতে একজনের হাত থেকে একটা লাঠি নিয়ে পুষ্পার মাথায় সরাসরি আঘাত করে এবং পুষ্পা মাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পর ও লোকজনদেরকে দিয়ে ওর হাত বেঁধে দেয়। তো একজন বলে যে শুধু ওর হাত বাঁধলে কাজ হবে না, ওর পা বাঁধতে হবে, কারণ পুষ্পা দ্য রাইজ মানে প্রথম পার্টে কিন্তু শেষ ফাইট সিনে দেখা গেছিল যে শুধু হাত বাঁধা অবস্থায় কিন্তু পুষ্পা একাই সবাইকে মেরে কোপঘাত করে দিয়েছিল। তো এই জন্য ওরা সবাই মিলে ওর পাটাও বেঁধে ফেলে এবং সবাই মিলে মারতে থাকে ওকে। তখন ওই লোকটি পুষ্পাকে তড়িঘড়ি করে মেরে ফেলতে যাবে। ঠিক তখনই বুগ্গা রেড্ডি বলে যে এত তাড়াতাড়ি কি আছে, আগে ওই মেয়েটিকে নিয়ে আয়। তো তখন পুষ্পার ভাতিজিকে ওর সামনে নিয়ে আসা হয় এবং ওরা সবাই মিলে একে একে ওই মেয়েটির সাথে খারাপ আচরণ করতে শুরু করে। তো কেউ গায়ে হাত দেয়, কেউ শরীরের বিভিন্ন জায়গা থেকে কাপড় সরাতে থাকে। তো এগুলো দেখার পর পুষ্পা সেই রক্তাক্ত অবস্থায় ওদেরকে বলতে থাকে যে মেয়েটাকে ছেড়ে দে। তো তারা তারপরও সেই খারাপ আচরণগুলো মেয়েটার সাথে করতেই থাকে। এটা দেখার পর ধীরে ধীরে পুষ্পার ভিতরে রাগ জমতে থাকে। তো এরপর বুগ্গা রেড্ডি এসে পুষ্পাকে বলে যে তুমি যেরকমটা বলেছিলে যে মেয়েটির গায়ে একটি নখের আঁচড়ও যেন না পড়ে, আমরা ওর গায়ে কোনো আঁচড় করিনি, যদি তুমি বিশ্বাস না করো তাহলে আমরা কাপড় উঠিয়ে দেখাচ্ছি। তো এই ধরনের কথা বলতে বলতে ওর ভিতরে আরও রাগ জমে যায়। তারপরে একজন ওই মেয়েটির শরীরের কাপড়গুলো ছিঁড়তে থাকে। তো এটা দেখার পর ও পুরো রেগে ফায়ার হয়ে যায় এবং ওই হাত পা বাঁধা অবস্থায় ডিগবাজি দিয়ে উড়ে গিয়ে ওই ছেলেটার ঘাড়ের মধ্যে কামড় বসিয়ে দেয় এবং ওকে সেখানেই মেরে ফেলে। তো এরপর যে ফাইট সিনটা হয় সে ফাইট সিনটা আসলে দেখার মতো অনবদ্য একটি ফাইট সিন, তোমরা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না। তো এইভাবে করে ফাইট সিনটা চলতে থাকে অনেকক্ষণ হাত পা বাঁধা অবস্থায়। তো এক পর্যায়ে গিয়ে সে বিভিন্নভাবে টেকনিক খাটিয়ে সে তার হাতের বন্ধনগুলো কেটে ফেলতে সক্ষম হয়। আর হাত পা বাঁধা অবস্থাতে যেহেতু ওদের বেহাল করে দিয়েছে, সেক্ষেত্রে হাত পা খোলা অবস্থায় কি করতে পারে সেটা তোমরা বুঝেই নাও, আর কিছুটা তো দেখতেই পাচ্ছ ভিজুয়ালের মাধ্যমে। তো এইভাবে ফাইট সিন চলতে থাকে। তো সেই মুহূর্তে বুগ্গা রেড্ডির বাবা সুব্বা রেড্ডি সেখানে এসে উপস্থিত হয় এবং সুব্বা রেড্ডির সামনেই বুগ্গা রেড্ডিকে পুষ্পা মেরে ফেলে। এটা দেখার পর সুব্বা রেড্ডি অনেক রেগে যায়। তো এরপর সিন শিফট হয়, আমাদেরকে দেখানো হয় যে প্রতাপ রেড্ডি কারো শেষ যাত্রার মানে অন্তিম সংস্কারের ব্যবস্থা করছে, সেখানে পুজো পাঠ চলছে আর কি। তো সেখানে আমরা বুগ্গা রেড্ডির পাশাপাশি আরো একটা মৃতদেহ দেখতে পাই, সেটা হচ্ছে বুগ্গা রেড্ডির বাবা সুব্বা রেড্ডির। তার মানে হচ্ছে সেই জায়গাতে বুগ্গা রেড্ডির সাথে সাথে সুব্বা রেড্ডিকেও পুষ্পা নির্মমভাবে মেরে ফেলেছে। তো পরের সিনে আমাদেরকে দেখানো হয় বুগ্গা রেড্ডি মারা যাওয়ার পর সুব্বা রেড্ডি গিয়ে সেই মেয়েটিকে ধরে যে এই মেয়েটির জন্য তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস, এবার আমি এই মেয়েটিকে নিয়ে যাব এবং ইচ্ছামতো ব্যবহার করবো। এই ধরনের কথা যখন বলতে থাকে তখন পুষ্পা রেগে গিয়ে তার হাতে থাকা ত্রিশূলটি সোজা সুব্বা রেড্ডির দিকে ছুঁড়ে মারে এবং
ত্রিশূলটি সোজা তার গলায় গিয়ে আটকে যায় এবং সুপার রেডিও সেখানে মারা যায়। তো এরপর আবারও সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই পুষ্পার বড় ভাই সেখানে এসে উপস্থিত হয় এবং সেখানে আসে পুষ্পার কাছে ক্ষমা চাওয়ার জন্য এবং সাথে করে কিছু বিয়ের কার্ড নিয়ে আসে। বিয়ের কার্ডগুলো হচ্ছে তার মেয়ের বিয়ের আমন্ত্রণপত্র আর কি। প্রথম বিয়ের কার্ডটা সে তার সৎ মাকে দেয়, মানে পুষ্পার মাকে দেয় এবং তাকে বলে যে আমি এসেছি আমার মেয়ের বিয়ের দাওয়াত করার জন্য, তোমাদের কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমার নেই, এগুলো বলতে থাকে আর কাঁদতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে সে তার সৎ মায়ের পা ধরে ক্ষমা চায় এবং বলে যে পুষ্পাকে নিয়ে এসো, না হলে আমার মেয়ে বলেছে যে সে তার চাচাকে ছাড়া তার বিয়ের পিড়িতে বসবে না। তো তারা বলে যে আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করব, কিন্তু পুষ্পা যাবে কি যাবে না সেটা আমরা বলতে পারি না। তো এইভাবে অনেক কথাবার্তা হয়, ইমোশনাল অনেক সিন হয়। তারপরে সে তার মায়ের সাথে কথা বলে, সৎ মায়ের সাথে কথা বলে সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখি যে দোতলায় দাঁড়িয়ে পুষ্পা সবকিছু শুনছিল এবং সে তার ভাইয়ের চলে যাওয়ার পর কান্না করতে থাকে এবং অবশেষে তার ভাই মেনে নিয়েছে যে পুষ্পাও মল্লিদি পরিবারেরই সন্তান এবং এটা চিন্তা করার পর সে আবেগে কান্না করে ফেলে। তো এরপর সিন শিফট হয় বিয়ে বাড়িতে এবং পুষ্পার ভাই পুষ্পাকে দেখে অনেক বেশি খুশি হয় এবং সেখানে দুটি পরিবারের মধ্যে অভূতপূর্ব একটি মিলন তৈরি হয় এবং এর মাধ্যমে আসলে একটা এর মাধ্যমে একটা খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাই যে এতদিন পরে দুটি পরিবার একসাথে হয়েছে এবং পুষ্পার বড় ভাই তার সৎ ভাইয়েরা তাকে নিজের ভাই হিসেবে মেনে নিয়েছে। তো এইভাবে করে আমাদেরকে একটি সুন্দর সিন দেখানো হয়। এরপর আবারও সিন শিফট হয় আর আমাদেরকে দেখানো হয় প্রতাপ রেড্ডির বাড়ি। সেখানে প্রতাপ রেড্ডি বলে এখানে অনেক মানুষ এসেছে কিন্তু যার আসার কথা ছিল সে কেন আসেনি। তো সেখানে থাকা একজন লোক বলে সে আসেনি, কিন্তু সে একটা উপহার পাঠিয়েছে এবং সাথে সাথে একটি ফুলের তোড়া সাথে করে নিয়ে আসে। সেখানে ফুলের তোড়ার মধ্যে কঙ্কালের মতো কিছু একটা সিম্বল ছিল। তো সেম সিম্বলটাই পুষ্পাদের যে বিয়ে বাড়ি ছিল সেই বিয়ে বাড়ির একটি ফুলের তোড়ার মধ্যেও ছিল এবং তখন আমাদেরকে সিন জুম আউট করে নিয়ে এক জায়গায় দেখানো হয় একটি লোক একটি রিমোট কন্ট্রোল নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে সেটিকে প্রেস করে দেয় এবং সেখানে একটি বিস্ফোরণ হয়, কিন্তু বিস্ফোরণটি আসলে ঠিক কোথায় হয় সেটা এখনো আমরা জানতে পারি না। তো এটাই ছিল সিনেমার শেষ সিন। আই হোপ গাইস ইউ এনজয় দ্য ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও এবং অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সেট করে রাখবে, তাতে আমাদের পরবর্তী সমস্ত ভিডিওর আপডেটগুলো তোমরা সবার আগে পেতে পারবে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।